নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। তৃতীয় দফার যে ভোট, সেই দফায় বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় রয়েছেন দীর্ঘদিন ধরে, যেমন গুজরাট, প্রায় সবকটা এই কেন্দ্রে সেখানে ভোট, মধ্যপ্রদেশেরও ভোট হয়ে যাবে। এবং তৃতীয় দফায় ভারতীয় জনতা পার্টি অনেকটা আত্মবিশ্বাসী থাকারই কথা। তার কারণ হচ্ছে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেই সমস্ত রাজ্যে ভোট। তারপরে চতুর্থ দফায় মধ্যপ্রদেশে 8 থেকে 10টি আসন থাকবে, প্রথম 3টি দফা। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু যেখানে ভোট আছে সেখানে কিন্তু যথেষ্ট তাদের লড়াই করতে হবে। কিন্তু প্রথম দুটো দফার পর ভোট পার্সেন্টেজ নিয়ে যা পরিস্থিতি, তারপরে আবার ভোট পার্সেন্টেজ নাকি হঠাৎ বেড়ে গেছে নির্বাচন কমিশন, এবং যা নিয়ে অনেকেরই কিন্তু নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। এই প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন আসছে যে এবারে যদি 2/3 যদি না পাওয়া যায়, তাহলে কি নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন? ভারতীয় জনতা পার্টি কি 2/3 পাবে? আপকি বার 400 পার, এই স্লোগান অনেক দিন ধরে ছিল, কিন্তু এখন বর্তমানে সেই স্লোগানটা অত্যধিক শোনা যাচ্ছে না। যা শোনা যাচ্ছে প্রত্যেক দিনই নতুন নতুন বিষয় আসছে। বিশেষভাবে কংগ্রেসের ইশতেহার প্রকাশ পাওয়ার পর একটা মেরুকরণের নতুন ধাঁচা আমরা আবার দেখলাম, যে ভারতীয়দের সম্পত্তি বেটে দেওয়া হবে, মুসলমানদের মধ্যে মঙ্গলসূত্র, নানা রকম বক্তব্য ভালো করে দেখলাম। ঠিক যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো কিন্তু আবার ঠিক ইশতেহারে ওইভাবে লেখা নেই। কিন্তু আজ একটি বিষয় খুব ইন্টারেস্টিংলি এসছে, আমি একটু দেখাবো আপনাদের কাছে। তার কারণে এটা সর্বভারতীয় ট্রেন্ডিং, তাহলে বুঝতে পারবেন যে তৃতীয় দফার নির্বাচনের আগে কতটা হাই ভোল্টেজ আকার নিয়ে নিয়েছে। ভোট জিহাদ প্রসঙ্গটা এসেছে। দেশ এবং সংবিধান বাঁচাতে আমরা কি জিততে পারি না? কে বলছেন? মারিয়া আলম খান, সমাজবাদী পার্টির নেত্রী, যিনি সালমান খুরশিদের ভাইজি। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ শুনেছি, এবার ভোট জিহাদ। শিক্ষিত মুসলমান পরিবারের এক নেত্রী ভোট জিহাদ করতে বলছেন। এটা ইন্ডি জোটের তুষ্টিকরণের রাজনীতির বহিঃপ্রকাশ। পাল্টা উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে তিনি এটি অর্থাৎ জিহাদের কথাটাকে তিনি পাল্টা তৎক্ষণাৎ দিয়েছেন। ঠিক তেমনভাবে বড় নেতা নয়, তথাপি উত্তর দিয়েছেন। জিহাদের অর্থ একটি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই, এই ধরনের শব্দ অন্যায়ভাবে ব্যবহার করা হয়। এটা সালমান খুরশিদ, কংগ্রেসের বর্ষিয়ান নেতা, তার বক্তব্য। সমাজবাদী পার্টির প্রার্থী এই কথাটি বলেছেন নির্বাচনে, মানে এত হাই ভোল্টেজ এখন পরিস্থিতির তৈরি হয়ে গেছে। এই যে একটা দিক আপনাদেরকে দেখালাম, অন্যদিকে কল্পনা সোরেন তিনি বলছেন, হেমন্ত সোরেনের যে স্ত্রী, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার পর কল্পনা সোরেন আজকে কিন্তু তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন যে জেএমএম ষড়যন্ত্রের শিকার হয়েছে, এবং তার দাবি হেমন্ত সোরেন ষড়যন্ত্রের শিকার, অর্থাৎ ষড়যন্ত্রের যে থিওরি সেটা নিয়ে এসেছেন, এবং লুট চলছে, সম্পদ, জঙ্গলের নিচে সম্পদ লুট চলছে। এটা হচ্ছে কল্পনা সোরেনের বক্তব্য। অরবিন্দ কেজরিওয়াল ভোটের ময়দানে, স্ত্রী সুনিতা কেজরিওয়াল দিল্লিতে আপে সেনাপতি ভোট, তার দাবি মোদী ক্ষমতার ঔদ্ধত্যে অন্ধ হয়ে গিয়েছেন। অর্থাৎ কোথাও এরকম পরিস্থিতি, দুজন মুখ্যমন্ত্রী যারা পার্টির প্রধান তারা জেলে, অন্যদিকে তাদের স্ত্রীরা যারা কখনো রাজনীতির ময়দানে নেই তারা রয়েছেন। কোথাও একটা জায়গায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের যে সামগ্রিকভাবে জোট, সেই জোট এক বলা যেতে পারে মরণপর রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এই সমস্ত বিষয়গুলো যেমন আপনাদেরকে দেখে দিলাম। এবার আজকে ঠিক কোন বিষয়ের উপর আপনারা ফোনে অংশগ্রহণ করবেন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে যে বিষয় নিয়ে আপনারা জনমতে অংশগ্রহণ করবেন দূরভাষের মাধ্যমে, সেটি হচ্ছে ভোট জিহাদ, মঙ্গলসূত্র, সম্পত্তি, মেরুকরণের ভোট। এই ভোটটা কি এই মুহূর্তে সম্পূর্ণভাবে মেরুকরণের উপর দাঁড়িয়ে গেছে? যে বিষয়টা আপনাদের কাছে জনমতে ফোনের জন্য ডেকে রাখছি, 400 পারের ডাক আদৌ সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় দফার আগে? বিগ কোয়েশ্চেন। ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বিরোধীরা, ষড়যন্ত্রের কথা উঠে আসছে,
এই সমস্ত বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। অবশ্যই রাজ্যের বিষয়ও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা প্রচার করছেন, বিভিন্ন সময় আসছেন, অমিত শাহ আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যে বিষয় রেখেছি সেই বিষয়ে যারা বিতর্কে রয়েছেন, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, মণিকাঞ্চন পাল, ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের মুখপাত্র। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং পার্থপ্রতিম রায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কোচবিহারের প্রাক্তন সাংসদ, যিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি সঙ্গে রয়েছেন। এই নির্বাচনের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আজকে যে বিষয় তৃতীয় দফার ভোটের আগে এইরকম একটা সামগ্রিক পরিস্থিতি গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে। আমি একটু প্রথমে মণিকাঞ্চনের কাছ থেকেই জানতে চাইব। মণিকাঞ্চন, এই যে ষড়যন্ত্র বিভিন্ন জায়গায়, রাজ্যে মুখ্যমন্ত্রীও বিভিন্নভাবে বলছেন, ইডি, সিবিআই, এজেন্সি, কল্পনা সোরেন এরা বলছেন ষড়যন্ত্র, লুট চলছে দেশ জুড়ে, এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে একটা আহ্বান কোথাও হচ্ছে হিন্দু মুসলমান করে 10 বছর কাটিয়েছে ভারতীয় জনতা পার্টি, এটা প্রায়শই রাহুল গান্ধী বলে থাকেন। এবং নির্বাচনের এই 2024-এর আগেও এটা চলে এলো। আজকে লক্ষণীয়ভাবে সামান্য একজন নেত্রী, তিনি নির্বাচনী প্রচারে, সেটা নরেন্দ্র মোদী যেই মুহূর্তে উত্তর দিচ্ছেন, এটা ট্রেন্ডিংয়ে চলে আসছে। মানে কতটা এইরকম পরিস্থিতি, কেন এরকম? কারা হিন্দু মুসলিম করছে? যে রাহুল গান্ধী বা যে কংগ্রেস বলছে, সেই কংগ্রেসের সেনাপতি রাহুল গান্ধী যেখানে দাঁড়িয়েছে ওয়ার্নারে, সেখানে মুসলিম লীগের সাথে তারা অ্যালায়েন্স করেছে। এখন প্রশ্ন, তারাদের বলা হলে তারা বলছে মুসলিম লীগ, এই মুসলিম লীগ 1947-এর আগের মুসলিম লীগ নয়। আপনার তথ্যের খাতিরে বলি, এই মুসলিম লীগের যে সভাপতি, যে প্রতিষ্ঠাতা, এখন যাদের সাথে এরা অ্যালায়েন্স করেছে, মোহাম্মদ ইসমাইল হচ্ছে জিন্নার তৈরি মুসলিম লীগের সাউথ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিল। সেই মোহাম্মদ ইসমাইলের সাথে এরা অ্যালায়েন্স করেছে। এবং ওয়ার্নারে যখন রাহুল গান্ধী আর মুসলিম লীগ একসাথে মিলে র্যালি করছে, সেখানে না কংগ্রেসের পতাকা আছে, না মুসলিম লীগের পতাকা আছে। তাহলে তারা হিন্দু মুসলমানটা কারা করছে? হিন্দু মুসলমানটা তো শুরুই করলো এ। নাম্বার 2, আরেকটা প্রশ্ন করেছিলেন আপনি, যে ষড়যন্ত্র। কেজরিওয়াল জেলে গেছে, আজকে প্রথম জেলে গেছে। কেজরিওয়াল তো 2012-তেও জেলে গেছিল, তখন তো ভারতীয় জনতা পার্টি সরকার ছিল না। কানামজি, এ রাজা কবে জেলে গিয়েছিল? 2011, ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। শিবু সোরেন 2006-এ জেলে গিয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। মায়াবতী মুলায়মের এগেনস্টে কবে কেস হয়েছে? 2007-এ, ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। সুরেশ কালমদি কবে জেলে গেছে? 2010-এ, ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। সুতরাং লালু যাদব, ষড়যন্ত্রের কথা ওঠেনি। আপনি প্রশ্ন করলেন তো, ষড়যন্ত্র করা হচ্ছে, বিরোধীদের ষড়যন্ত্র করে। এটা হচ্ছে কল্পনা সোরেন, হেমন্ত সোরেনের স্ত্রী, এবং সুনিতা কেজরিওয়াল দুজনেই বলছেন ষড়যন্ত্র করা। আমি তো সেটাই বলছি, এরা এই যে জেলে গেছে, আমি তথ্য দিয়ে বলছি, লালু প্রসাদ যাদব কবে জেলে গেছে? 1997, বিজেপির সরকার ছিল না। সুতরাং দীর্ঘদিন ধরে এরা জেল খেটেছে। আজকে কেন এই ইস্যুটা তোলা হচ্ছে? কেন তোলা হচ্ছে? এমন তো নয় যে ভারতীয় জনতা পার্টি আসার পরেই, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই এরা জেলে গেছে। আমি পুরো তথ্য দিয়ে বললাম। ওকে, ব্রাইবেরি কেস, আমি একটু আসবো পার্থপ্রতিম রায় আপনার কাছে। এই তৃতীয় দফা ভোটের আগে তীব্র একটা মেরুকরণের গোটা ভারতবর্ষের বিভিন্ন পরিস্থিতি। এমনিতে মালদা, মুর্শিদাবাদ দু জায়গায় নির্বাচন রয়েছে। এমতো পরিস্থিতিতে কোথাও হচ্ছে তৃতীয় দফার নির্বাচনে লক্ষণীয়ভাবে গুজরাট থেকে শুরু করে যে রাজ্যগুলোতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে ভোট বেশি। তারপরে বলা যেতে পারে যে চতুর্থ দফা থেকে ভারতীয় জনতা পার্টি অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যেখানে বিজেপি সরকার নেই, সেখানে অনেক বেশি আসনে ভোট হতে থাকবে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কি এই মেরুকরণের অস্ত্র বা যে হাতিয়ার এখন চলছে, এটা কিসের লক্ষণ? দেখুন, আসলে লোকসভার নির্বাচন যে ইস্যুগুলোর ভিত্তিতে হওয়া প্রয়োজন, যে বেকারত্বের সমস্যার সমাধান কিভাবে হবে, মূল্যবৃদ্ধির হ্রাস কিভাবে সামলানো সম্ভব, কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পেট্রোল ডিজেলের দাম কমবে,
কিভাবে বেশি বেশি করে মানুষের অর্থনৈতিক আরে, স্থিতাবস্থা ছবি আসবে, পাঠাই। এই জায়গাগুলোর উপর নজর না দিয়ে শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোকে সামনে রেখে বিজেপি সব থেকে বেশি মরিয়া বিভাজনের রাজনীতি করে আহ, ভোট বৈতরণী পার হওয়া। এবং বিগত দিনে আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ বিজেপির নেতাদের যদি বক্তব্য শোনেন, তারা সুকৌশলে এই ধর্মীয় ভাবাবেগকে কোথাও উস্কে দেওয়ার চেষ্টা করে, ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু বাস্তব প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের যে সার্বিক সমস্যা, যে বিশেষ বিষয়গুলো রয়েছে যেটাকে কেন্দ্র করে ভোটে লড়া দরকার, সেই জায়গাটা কোথাও একটা অবহেলিত হচ্ছে। এবং মানুষ সেটা উপলব্ধি করতে পারছে যে এই সরকার মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলোকে পূরণ করতে পারছে না। আজকে আবাস যোজনা, ঘরের যে দেওয়ার কথা প্রতিশ্রুতি 2018 সালেই নরেন্দ্র মোদী পার্লামেন্টে বলেছিল 2022-এ স্বাধীনতার 75 বছরে সবার মাথায় ছাদ হবে। আজকে আবার তারা নির্বাচনী ইস্তাহারে তাদেরকে নতুন করে বলতে আছে আরো 3 কোটি বাড়ি আগামী দিনে তারা করবে। এই যে দ্বিচারিতা, তাদের লক্ষ্যমাত্রা পূরণ না করার যে বিষয়, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধর্মীয় ব্যাপারগুলোকে সামনে এনে তারা ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। ওকে, আমি একটু আসবো। আমি প্রদীপবাবুর কাছ থেকে জানতে চাইব যে এটা ঠিক কথা যে বিভিন্ন সময় আমরা 10 বছরে বিভিন্ন রাজনৈতিক নানা এক নতুন ধরনের এক ভারতবর্ষের আমরা সন্ধান পেলাম। তার অতীতে তার আগে এক ধরনের ন্যারেটিভের সাথে প্রস্তুত ছিলাম, একটা নতুন ধরনের সন্ধানে এই নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। কিন্তু এখন কোথাও একটা যেন হচ্ছে, কেউ হিন্দুদের ভয় দেখাচ্ছেন, কেউ মুসলিমদের ভয় দেখাচ্ছেন, কেউ হচ্ছে দিস ইজ দ্য আলটিমেট ইলেকশন অফ ইন্ডিয়া, যেন এরপরে ভারতবর্ষে আর নির্বাচনই হবে না, বিজেপি ফিরে এলে এই নির্বাচন হবে না, এরকম নানা রকম শোনা যাচ্ছে। এই তৃতীয় দফা, মানে 2 দফা হয়েছে, তৃতীয় দফার প্রাক্কালে এটা যেন আরেকটু বেশি ইন্টেন্সিফাই হয়ে গেছে। কেন এটা হচ্ছে? দেখুন, নির্বাচন যত এগোবে এই ইন্টেন্সিফিকেশনটা তত বাড়বে, এই উত্তেজনাটা আরও বাড়বে। তার কারণ হচ্ছে আপনি যে প্রশ্নগুলো করলেন যে এবছরের নির্বাচনটা আলটিমেট নির্বাচন, এই কিছু কারণের জন্য হয়েছে, কিছু মন্তব্যের জন্য হয়েছে। এবং সেই মন্তব্য ধরুন কেন্দ্রীয় সরকারে যারা আছে, ধরুন একবার ভোট হওয়া, এক দেশ এক ভোট, অনেকে বলছে যে আরে তাহলে ডবল ইঞ্জিন সরকার, তাহলে এক দেশ এক ভোট এক সরকার, এই রকম ধরনের ন্যারেটিভ বিজেপির থেকে এসেছে, কিন্তু তার সদর্থক ব্যাখ্যা দেওয়া হয়নি। তার ফলে মানুষের মনে অনেক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই জন্যই মানুষের এই বিভ্রান্তিটা বিরোধীরা এক এক জায়গায় এক এক রকমভাবে কাজে লাগাচ্ছে। কখনো বিরোধীরা সেটা ষড়যন্ত্রের কথা বলছে, কখনো আজকে বলা হচ্ছে ভোট জেহাদ, যে এটা আলটিমেট একটা এমন যেন ধর্মীয় একটা জায়গায়, যে যেখানে ধর্মকে বাঁচানো বা জাতিকে বাঁচানোর জায়গায় দাঁড়িয়ে এইখানে কিন্তু এটা হচ্ছে। ফলে এই ধর্ম এবং জাতিকে রক্ষা করা, সম্প্রদায়কে রক্ষা করা, নিজেদের মান ও সম্ভ্রমকে রক্ষা করা, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে। তার কারণ আমি আবারও বলছি, এর রুট কজটা কিন্তু বিজেপির নেতৃত্ব থেকে কিছু বক্তব্য, যেগুলোর সঠিক ব্যাখ্যা তারা গ্রাসরুট লেভেলে করতে পারেনি। সেই জন্যই এই বিতর্কের আবহাওয়া তৈরি হয়েছে এবং সেই জন্যই আজকে এই মেরুকরণের রাজনীতির দিকে ভারতবর্ষ যাচ্ছে। বিজেপি এবং বিজেপিকে ঠেকাতে বিজেপি বিরোধীরা, তাদের অস্ত্র হচ্ছে এই মানে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য বা ধর্মনিরপেক্ষ শব্দটা, বা হচ্ছে কি যুক্তরাষ্ট্র কাঠামো রক্ষা করা, সংবিধান রক্ষা করা, এইগুলো। কিন্তু আপনি যে আরেকটা দিক যেটা আজকে জনমতে রেখেছেন, যে ষড়যন্ত্রের ব্যাপারটা, সেটা অবশ্যই মণিকাঞ্চনদা একটু আগে বলছিলেন যে যারা অভিযুক্ত তারা বারংবার জেলে গেছে, এদের জেলে যাওয়ার একটা ইতিহাস আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে, আবারও আমি বলছি যে বিজেপির নেতৃত্বের ঠিক ভোটের আগে যেভাবে তারা এইটা মানে টাইম অ্যান্ড প্লেস, এইটা খুব গুরুত্বপূর্ণ। কোন সময়ে আমি কোন কাজটা করছি, তার কি খেসারত আমায় দিতে হতে পারে, এইগুলো কিছু রং পলিটিক্যাল স্টেপস। তার জন্যই কিন্তু আজকে আমি আবারও বলছি, যেগুলো বিরোধীরা ইস্যু করছে, সেই ইস্যুটা হয়েছে বিজেপির দ্বারা তৈরি করা কিছু বক্তব্য, যার সঠিক ব্যাখ্যা গ্রাসরুট লেভেল অবধি পৌঁছায়নি। এরকম একটা পরিস্থিতি তৈরি হবার পেছনে অনেকেই হচ্ছেন যে কংগ্রেসের ইশতেহারে কি এমন একটা ছিল, তারপর থেকে হঠাৎ রেড়ে করে উঠলেন কোথাও একটা জায়গায়। এবং প্রথম 2 দফার নির্বাচন এবং তৃতীয় দফার পরে এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে যে আদৌ ভারতীয় জনতা পার্টি 2/3 আসন তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, যে কারণে হচ্ছে আরও তীব্র মেরুকরণের লাইনটা কেউ নিয়েছে, যেটা উন্নয়ন থেকে সবকা সাথ সবকা বিকাশ এখন আর নেই, এখন হচ্ছে এই হিন্দু মুসলমান
এবং মঙ্গলসূত্র, জিহাদ, এই সমস্ত বিষয়গুলো? প্রথমে তো পার্থদার যখন সময় আসবে একটু উত্তর দেবেন যে হুমায়ুন কবির আপনাদের এমএলএ মমতা ব্যানার্জির দ্বারা অনুপ্রাণিত হয়ে বলেছেন যে এখানে 30% হিন্দু থাকে, আমরা দেখে নেব। একদম অন ক্যামেরা বলেছেন, ডায়াসে বলেছেন। কারা হিন্দু মুসলিমের রাজনীতি করছে? এই মমতা ব্যানার্জি কদিন আগে রামনবমীর আগের দিন বলেছে যে রামনবমী থেকে গালি দিলে আপনারা আল্লাহ আল্লাহ করবেন, জয় শ্রীরাম গালি। কে কথাটাই বলেছে? এই মমতা ব্যানার্জি কদিন আগে ইফতার পার্টিতে গিয়ে বলেছে একটি ভোটও অন্যদের দেবেন না, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেসকে। তাহলে কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে? আগে হত্যার সময় বলছে কজন মাইনরিটিদের টার্গেট করা হচ্ছে। কে রাজনীতি করছে সংখ্যালঘুদের নিয়ে? আর সুজিতদা বলেন ভয়ের রাজনীতি কারা করেছে? কংগ্রেস করেছে। বলেছে রাম মন্দির হবে না ওখানে, তাহলে হিন্দু মুসলিমের রাইট লেগে যাবে। রাম মন্দির হয়েছে, একটা ইটও পড়েনি। বলেছে 370 দ্বারা হবে না, রক্তগঙ্গা বয়ে যাবে। 370 দ্বারা হয়ে গেছে। কেন ভারতবর্ষের, প্রদীপদাও বলবেন, এটা কি ধরনের সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতা যে মুসলিম এরিয়ায় হিন্দু শোভাযাত্রা যাবে না? এটা তো ধর্মনিরপেক্ষ হতে পারে না। আজকে এখানে সবাই বসে আছেন, বলুন তো আজ পর্যন্ত মুর্শিদাবাদে কেন একজন অমুসলিম জেতেনি ভোটে? এটা সাম্প্রদায়িকতা? এটা কি ধর্মনিরপেক্ষতা? আপনারা বলুন কোনটা ঠিক? মুসলিম এরিয়ায় হিন্দু জিতবে, হিন্দু এরিয়ায় মুসলিম জিতবে, সেটাই তো অরিজিনাল ধর্মনিরপেক্ষতা। কেন আপনারা যারা এতদিন ধরে বাংলার বুকে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, কেন মুর্শিদাবাদ থেকে একজন অমুসলিমকে ভোটে জিতিয়ে আনতে পারেননি? তার উত্তরটা আজকে আপনারা দেবেন। আগে ভারতীয় জনতা পার্টি ছিল না, এখন ভারতীয় জনতা পার্টি আসছে। আর লাস্টলি বলছি, কংগ্রেস ম্যানিফেস্টোতে যেসব পয়েন্টগুলো রেখেছে সেসব পয়েন্টগুলো নিয়েই কথা। সিএ কি করে উঠিয়ে দেবে? মজার কথা নাকি সিএ উঠিয়ে দেবে? সিএ আইন হয়ে গেছে, সেখানে সিএ উঠতে পারে না। আমরা যদি প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের এখানে আসার জন্য জনমতে একজন যোগদান করেছেন, জওহরলাল ঘোষ বাগুইহাটি থেকে। আপনার বক্তব্য জন্য ফোন অন করছি, বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি এটা বলতে চাই যে বিজেপি অ্যাকচুয়ালি, আমরা যেটা সাধারণ মানুষ যেটা মনে করছি, বুঝতে পেরেছেন, যে বিজেপি মানে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র তো সর্বত্র সারা ভারতবর্ষ জুড়ে করছে, শুধু পশ্চিমবাংলা নয়। এবং এই যে আগলাবার 400 পান না, ওটা আমরা দেখবো, আপনিও হয়তো আপনারও সৌভাগ্য হবে দেখার। 200 পার করতে জীবন বেরিয়ে যাবে, 400 পার তো দূরের কথা। আমরা সাধারণ মানুষ হিসেবে এটা বলছি এবং শপথ নিচ্ছি, 200 পার করতে জীবন বেরিয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি কিন্তু অনেকেই, আমি জনমতে ফোন লাইন জওহরলাল বাবু যেটা বলছেন, 200 পার হতে পরিস্থিতি বিগড়ে যাবে। আমি একটু আসবো পার্থপ্রতিম বাবু। আপনি তো শুনলেন মণিকাঞ্চনের বক্তব্য। দেখুন, মণিকাঞ্চন বাবুর বক্তব্য দেওয়ার মতো জায়গায় আমি নেই, কারণ আমি এই ধরনের কথার উত্তর দিতে চাই না। আমি কয়েকটা শুধু বিষয় উল্লেখ করতে চাই। আপনার মনে আছে ভারতবর্ষে বিজেপি এত ক্যান্ডিডেট দিয়েছে, কজন মুসলিম ক্যান্ডিডেট দিয়েছে আমি জানতে চাই। জনসংখ্যার নিরিখে তারা তো নিশ্চয়ই ভাবে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে তাদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। কোথায় কতজন দিয়েছে? নাম্বার 1। নাম্বার 2, প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনেছি পোশাক দেখলে বোঝা যায় কারা দাঙ্গা করে, অর্থাৎ তিনি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তিনি টার্গেট করে কথা বলেছেন। রাম মন্দিরের নামে ভোট চাওয়া হচ্ছে কেন? এটা কি ধর্মের নামে তোলা নয়, ভোট চাওয়া নয়? এই যে বিষয়গুলো, তারা মণিকাঞ্চন বাবুদেরকে আমাদের কাছে উত্তর নিতে হবে যে ধর্মীয় ভাবে সুশ্রী দিয়ে কারা ভোট। আপনার এমএলএ তো বলেছে মালদায় 30% হিন্দু থাকে, আপনার এমএলএ বলেছে। আমার কথাটা শুনুন মনোযোগ দিয়ে। আরে আপনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন না তো, আপনার কথা কি শুনবো? আপনার নেতা বলছে আর আপনি বলছেন আমি বলিনি। আমি পরিষ্কার ভাবে আপনাকে বলি যে আপনার সময় আপনি কথা বলবেন, আপনি যখন বলবেন তখন বলুন, আমি শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, নিশ্চিতভাবে শুনবো। তো এই বিষয়গুলো কিন্তু আজকে পরিষ্কার হয়ে গিয়েছে, যারা ধর্মীয় ভাবাবেগে সুশ্রীদের আছে। যোগী আদিত্যনাথের ভাষা বা তার হিন্দু মুসলমান নিয়ে বক্তব্য, সেগুলো রেকর্ড আপনারা পুরো রেকর্ড শোনান, পরিষ্কার হয়ে যাবে যে কারা ধর্ম নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে। আজকে তাদের মুখে আমাদের শুনতে হবে যে ধর্মীয় ভাবে কারা প্ররোচনা দিচ্ছে। তো এগুলো বলার অপেক্ষা রাখে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে বিজেপি হাতে কোনো তাদের এজেন্ডা নেই, শুধুমাত্র ধর্মকে তারা ঢাল করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। মানুষ
এটা বুঝতে পারছে, আর এবার তার সমুচিত জবাব প্রত্যেকটা জায়গায় পাবে। বিজেপি সমুচিত জবাবের ভোট হচ্ছে, সেখানে পার্সেন্টেজ 70% নিচে, এটা কোন ইঙ্গিত আগামী দিনে বুঝতে পারবে। কোথাও একটা জায়গায় একজন যেমন কলা যেরকম একজন বললেন আর কি 200 ক্রস করতে পারবে না, এই ধরনের কথাগুলো হঠাৎ করে কেন আসছে? তার আগে যেরকম একটা এরকম একটা লহর চলছিল, মনে হচ্ছিল প্রায় 400 আসন আপকি বার 400 পার, এই স্লোগানে যখন দেশবাসী অভ্যস্ত হচ্ছে, ঠিক সেই সময় এই ধরনের একটা কেন, মানে এখন আর স্লোগানটা শুনছেন, আপনি শুনতে পাচ্ছেন? না সুজিতদা, দেখুন এইটা কিন্তু নতুন কোনো কথা নয়। মানে বিজেপি 400 আসন পাবে বা এটা তো এজেন্ডাটা সেট করে দিয়েছে নরেন্দ্র মোদী পার্লামেন্টে, যে এবারে 400 পাবে। অর্থাৎ আলোচনাটা হচ্ছে বিজেপি কত কম পাবে বা বেশি পাবে বা 400 পাবে কিনা। ফলে এই আলোচনার নিরিখে কিন্তু বিরোধী দলগুলি তারা প্রথম থেকেই বলেছিল যে তারা নরেন্দ্র মোদীর এবারে যে অ্যান্টি ইনকামবেন্সি 10 বছরের যা যা তার বক্তব্য ছিল, প্রতিশ্রুতি ছিল এবং যা যা কাজ করেছেন, এই দুটোর মধ্যে বিশেষ করে আভ্যন্তরীণ ক্ষেত্রে, বৈদেশিক ক্ষেত্রে বিদেশে বিভিন্ন জায়গায় ওনার জনপ্রিয়তা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্রে তার যা অবস্থা, সেইখানে দাঁড়িয়ে বিরোধীরা অনেকগুলো ইস্যু কিন্তু তাদের সামনে ছিল এবং সেই জন্য তারা প্রথম থেকেই বলেছে যে এটা একটা এজেন্ডা সেট করা। ফলে সেই জন্য আমি বলছি যে যিনি একজন একটু আগে যথার্থই বললেন যে 200 পাবে কিনা, কিন্তু সেটা হয়তো একটু অতিরঞ্জিত। নিশ্চয়ই বিজেপি তারা আজকে যে জায়গায় আছে এখনও অবধি যতটা ভোট পড়েছে, এখনও বিজেপির আপনি যেগুলো বললেন কোর জায়গাগুলোয় ভোট হতে চলেছে আর কি। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকার গড়বে না এমনটা কেউ ভাবছে না। তার কারণটাও হচ্ছে যে ইন্ডি জোটের দফা রফা অবস্থা। এই জোটটা যদি আরো ভালোভাবে হতো তাহলে কিন্তু মানুষ নিশ্চিন্তে আজকে মানুষ কিন্তু ভোট দিতে পারতেন। ভোটে দিয়ে বিকল্প বলতে চাইছেন যে ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট যেটা, সেই জোট যদি অনেকটা বেশি তারা ক্ষমতায় মানে তারা আসতে হবে, তাদের সেই ধরনের যে পরিকল্পনা, মানে ক্ষমতা বসতে হবে, বিজেপিকে সরাতে হবে, আউট করতে হবে, সেটা খামতি ছিল। কিন্তু তারপরে এরকম যখন একটা ব্যর্থতার পরও ভারতীয় জনতা পার্টি এরকম হচ্ছে একটা বলছে, যেটাকে হচ্ছে ভোট সংহত করার একটা যে প্রচেষ্টা, সেটা কিভাবে অনেকেই দেখছেন, আমরা সেই বিষয়ে বিতর্কের রয়েছি এই মুহূর্তে। জনমতে অনির্বাণ চক্রবর্তী বাঁকুড়া থেকে ফোন করেছেন। হ্যাঁ বলুন আপনার। নমস্কার সবাইকে, নমস্কার। যদিও এখানে কংগ্রেসের কোনো মুখপাত্র নেই, আচ্ছা আমাদের এইটার জন্য একটু হিস্ট্রিতে যেতে হবে। এই যে ব্যাপারগুলো আছে, 1947 সালে তখন কিন্তু কংগ্রেস ছিল, তখন বিজেপি ছিল না। দেশভাগটা যখন হয়েছিল তখন কিন্তু নেহেরু নাচতে নাচতে আর্ধেকটা পাকিস্তানকে জিন্নারাতে তুলে দিয়েছিল। আজকে আবার তারা বড় বড় কথা বলছে, আবার যদি তাদেরকে সংখ্যা ইয়ের মধ্যে আনা হয়, তাদের কিন্তু একটা এজেন্ডাই হচ্ছে আবার ওই করা। আরেকটা ভালো করে বুঝুন, একটা সময় চীনের কাছে কিন্তু এই পাইপ লাইন নিয়ে ইন্দোচীনি ভাই ভাই করতে খানিকটা চীন খেয়ে নিয়েছিল। আজকে সেই চীনও কিন্তু ইন্ডিয়াকে ভয় পায়। এই জায়গাগুলো কিন্তু মানুষের চিন্তা করা উচিত। এটা কিন্তু পঞ্চায়েত নির্বাচন না, এটা কিন্তু দেশের নির্বাচন। মানুষের এগুলোর দিকে চিন্তা করা দরকার। ওকে, ওনার বক্তব্য হচ্ছে নিঃসন্দেহে একজন জাতীয়তাবাদী, মানে বোঝাই যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে বক্তব্য তার দ্বারা প্রভাবিত উনি। নিঃসন্দেহে আপনার মতামত আপনি রেখেছেন, নিঃসংকোচে আপনি জানিয়েছেন। কোথাও একটা এই প্রশ্নটা এখন কিন্তু একটা তীব্রতা পাচ্ছে। তৃতীয় দফার ভোট খুব গুরুত্বপূর্ণ। আবারও বলি, প্রথম যে দুটো দফা, সেই দুটো দফায় কি কোথাও ভোট পার্সেন্টেজে কোনো পার্টির, মানে মণিকঞ্চন দের পার্টি কোথাও কি একটা জায়গায় একটু দফা রফা অবস্থা তৈরি হলো? বলছে যে পার্থপ্রতিম বাবু বললেন যে 70% মতো ভোট অনেক জায়গায় পুল হয়নি। নানা রকম বক্তব্য কানে আসছে। তৃতীয় দফার ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুজরাটের অনেকগুলো রয়েছে। এবং ইনসিডেন্টলি একটি খবর আপনাদেরকে এরপরে আমি দেব, যে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তার কারণ আমরা জানি সুরাটে মানে সেখানে নির্বাচনের আগে জিতে গেছেন, কারণ সব বিরোধীরাই মনোনয়ন প্রত্যাহার করেছিল। কিন্তু ইন্দোরের ক্ষেত্রে প্রায় হতে গেলেও শেষ মুহূর্তে কেচে গেছে। কিভাবে কেচে গেল, কারা করে দিল, সে কেচে গেল, সেটাও জানাবো। একটা বিরতির পর ফিরছি, খুব সংক্ষিপ্ত বিরতি, সঙ্গে থাকুন।